আপনি এটা জানেন যে অনেক স্টার্টআপ শুরু করার পর 95% স্টার্টআপই ঝরে যায়। এআই থেকে কপি পেস্ট করলে আসলে মার্কেটে বেশি আগানো যায় না। এআই জাস্ট একটা সাপোর্টিং টুল হিসেবে ব্যবহার করতে পারলে ইট সেভস ইউর টাইম অ্যান্ড এফিসিয়েন্সি। সো আমাদের টিম মেম্বারদের কোন কোন জায়গাতে ল্যাকিংস গুলো আছে সেটা কিভাবে আমরা ওভারকাম করতে পারি, সেই জায়গা থেকে ট্রেনিং এর বিকল্প নেই। ক্যারাসিনের বোতল যখন আপনি সিদ্ধি করবেন তখন এটা ক্যারাসিন বের হবে। আলটিমেটলি আমি কি এরকম, এটা কিন্তু আমার লার্নিং প্রসেসের উপর নির্ভর করে। আমরা তো অনেক সিনেমায় দেখেছি মধ্যবিত্ত ঘর থেকে কোটিপতি হবার গল্প, কিন্তু কখনো কি এমন কাউকে সামনে থেকে বিস্তারিতভাবে জেনেছি? শুনেছি তাদের স্ট্রাগলের গল্প একদম ব্যক্তিগতভাবে বসে। আজ আমাদের সাথে যুক্ত আছেন ঠিক তেমনই কেউ, যিনি শুধুমাত্র নিজ প্যাশন থেকে মাত্র 10,000 টাকায় জার্সি বিক্রি করা শুরু করেছিলেন এবং তার ব্যবসায়িক জীবন সেভাবেই শুরু হয়। যিনি এখন দেশের শীর্ষ রিয়েল এস্টেট কোম্পানির মালিক। নিজ উদ্যোগে বার্গার শপ থেকে গ্রুপ অফ কোম্পানি ক্রিয়েট করেছেন তিনি। জানবো তার থেকে তার জীবন কাহিনী, কিভাবে লেখালেখির উপর প্রাইজ পেয়ে, অটোমোবাইল স্টাডি করে সেখান থেকে টেক্সটাইলে পড়াশোনা করে কিভাবে তিনি একজন বিখ্যাত ব্যবসায়ী। আমি আপনাদের হোস্ট অহনা তাসনিম খান, নেটকম লার্নিং বাংলাদেশ উপস্থাপিত, নেটকম প্লাস পরিচালিত নেটকম কানেক্ট পডকাস্টের এই এপিসোডে আমরা জানবো আমাদের অতিথি কিভাবে তার ডাইভার্স স্টাডি লাইফ থেকে টেকনোলজির এই যুগে মোড় নিয়েছেন। নেটকম কানেক্ট আপনাদের সামনে উপস্থাপন করছে একজন সফল সিরিয়াল এন্টারপ্রেনার, দ্য প্রিমিয়ার হোমস লিমিটেড এবং ডি গ্রুপ অফ কোম্পানিজ এর সিইও মোহাম্মদ মাইনুল হাসান দোলনকে। মাইনুল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে এবং আপনার এই ডাইভার্স ক্যারিয়ার সম্পর্কে আমাদের অনেক কিছু জানবার আছে। তো শুরুতেই যেটা জানতে চাই, অবশ্যই দ্য মোস্ট কমন কোয়েশ্চেন, আপনার ক্যারিয়ার জার্নিটা জানতে চাই এবং কিভাবে আমরা যেটা জেনেছি যে আপনার ভাইয়ের থেকে সেই 10,000 টাকা পেয়ে তারপর আপনি বিশাল একটা রিয়েল এস্টেট এজেন্ট জায়গাও করে ফেলেছেন, সেটা একটু জানতে চাই। থ্যাংক ইউ আমাকে প্রথমত ইনভাইট করার জন্য নেটকমকে। সো আসলে এন্টারপ্রেনার জার্নিটা আসলে আমার অলমোস্ট 12 বছর হয়ে গেল। সো শুরু করেছি ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার থেকে। তো তখন আসলে প্রয়োজন ছিল যে আমার কিছু একটা করা দরকার, যেটা আমার পড়াশোনার পাশাপাশি আমার হয়তো এমন একটা কেরিয়ার করতে হবে যেখানে আমি আসলে একটা স্বাবলম্বী হতে পারি অথবা সচ্ছল জীবন একটা যাপন করতে পারি ফ্যামিলিকে নিয়ে। সো সেই জায়গা থেকে যে একটা মিডল ক্লাস ফ্যামিলি যারা বিলং করে, তারা আসলে আমার মনে হয় সবারই স্বপ্নের জায়গাটা এরকম যে পরিবারকে সহযোগিতা করা, নিজে কয়েকটা জায়গা তৈরি করে দেওয়া। সো আমারও এরকমই জায়গা থেকে চিন্তা করা। সো অলওয়েজ চেষ্টা করছি ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পর থেকেই যে কিছু একটা করব। তখন অনেক লিমিটেশনও ছিল যে আসলে কি করা যায়। টিউশনি খুঁজছিলাম, টিউশনি পাচ্ছিলাম না, বা পার্ট টাইম জবের জন্য, সেটা আবার আমার ইউনিভার্সিটি পড়াশোনার সাথে মিলিয়ে সব খুব একটা ভালো কোনো কিছু হচ্ছিল না। তো তখন থেকে আসলে চিন্তা হচ্ছে যে মানে আমার এই এন্টারপ্রেনারশিপ জার্নির সাথে আবার একজন ব্যক্তির খুব বেশি কানেক্টেড, সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর সবুর খান স্যার। তো ওনার একটা ইন্টারভিউতে আমি দেখতেছিলাম, উনি বলতেছিলেন যে আপনার এন্টারপ্রেনার হওয়ার জন্য বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করা, মানে কীভাবে কী করা যেতে পারে। তখন আমার কাছে মনে হচ্ছিল এইটা তো আসলে আমি চাইলেও পারি। সো শুধু চাকরি বা অন্য কিছু চেয়ে মনে হয় যে এটা আসলে এটা অন্যরকম একটা জার্নি। তো তখন থেকে মানে তখন এমন একটা সময় ছিল যে কেউ একটা কিছু পরামর্শ দিচ্ছে, সেটার পিছনে ছুটছি আসলে দেখি কি করা যায়। সো আলহামদুলিল্লাহ ওই জায়গা থেকেই চিন্তা করা, এন্টারপ্রেনার হওয়ার জন্য যে চিন্তা বা নিজেকে একটা জায়গায় নিয়ে যাওয়া। সো ওই তখন আসলে জানতাম না যে কি করব, তখন সামনে কাছাকাছি কি আছে, সেই ছোট ছোট চিন্তা থেকে আসলে আমার স্টার্টটা হয়। আচ্ছা, বাহ। তারপরে এক স্টেপ বাই স্টেপ, একটার পর একটা এইভাবে। একদমই, কিন্তু স্টাডি লাইফও কিন্তু আপনার অনেক ডাইভার্স ছিল। আপনি আপনার টিচারের এক প্রকার চ্যালেঞ্জে ছোটোবেলায় লেখালেখি শুরু করেছেন এবং তারপরে দেখা যায় অটোমোবাইল স্টাডি করেছেন। এরপরে যখন হায়ার স্টাডিজ সেখানে ছিল না, তখন আপনি টেক্সটাইলে পড়াশোনা করেছেন। তো সেই ক্ষেত্রে এরপরে তো ব্যবসায় যখন যুক্ত হলেন, একটা প্রশ্ন থেকেই যায় যে দেশে বা বিদেশে যদি অটোমোবাইল নিয়ে আরও পড়াশোনা করার সুযোগ পেতেন, সেই ক্ষেত্রে এই ব্যবসায়কে দেখতে পেতাম নাকি অন্য কিছু হতো? এইটা আসলে খুবই মানে ভালো প্রশ্ন। মানে প্রথমত হচ্ছে আমি আসলে আমার পড়াশোনা হচ্ছে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, যেটা আমরা ভোকেশনাল হিসেবে চিনি। জি। সো টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, এটা চাঁদপুরে আমি পড়াশোনা করি। তো আমার ডিপার্টমেন্ট ছিল অটোমোটিভ। জি। অটোমোটিভ ডিপার্টমেন্টের একটা মজার কাহিনী আছে যে আসলে আমি লেখা ছিল অটোমোবাইল একটা দুইটা একই পার্ট। তো অটোমোবাইল তখন মোবাইলের অনেক একটা খুব বেশি মানে আস্তে আস্তে করে মোবাইল জনপ্রিয়তার একটা বড় মানে পর্যায়ের দিকে যাচ্ছে। সো আমি মনে করেছিলাম আসলে মোবাইলেরই একটা অংশ। সো পরে আমি যখন আমাদের ভর্তি হওয়ার পর যখন আমি ওয়ার্কশপের মধ্যে আমাদের মানে গিয়ে দেখি যেটা তো সব ইঞ্জিন বা অন্যান্য সব কিছু।
সো তখন আমার মানে ধাক্কা খেলাম যে না আসলে এটা তো অটোমোবাইল, তো আসলে একটা গাড়ি নিয়ে কাজ করা, তো সেখান থেকে মানে আমাদের কাছে খুব একটা ওই সময়তে প্রমিনেন্ট না পড়াশোনাটার ব্যাপারে, অটোমোবাইল বা পড়াশোনা। তো সেই জায়গা থেকে যখন আমি ডিপার্টমেন্ট এটা পড়াশোনা করলাম, এসএসসি ইন্টার অটোমোবাইলের করার পর হায়ার স্টাডি আসলে বাংলাদেশে ছিল না, এটা জানতামও না। তো আমি একটা ধাক্কাকে ইন্টারমিডিয়েটের পরে, তখন আসলে কি করার, তখন বাধ্য হয়ে আসলে বাংলাদেশে, আর যদি আমি থাকতে চাই তাহলে আসলে সেটার জন্য তার অন্য কোনো ডিপার্টমেন্টে যেতে হয়। তখন আমি বাধ্য হয়ে আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে গেলাম। এটা ট্রু, যদি আমার আসলে যদি অটোমোবাইল হাই স্টাডি থাকতো হয়তো বা আসলেই একটু কঠিন হতো, তখন হয়তো ইঞ্জিনিয়ার হিসেবেই কাজ করা হতো। আর আমার কারণ হচ্ছে অটো মানে আমি আমার অন্টারপ্রিনারশিপটা ক্রাইসিসে তৈরি হয়েছে, সো দ্যাট মিনস ওইটা হয়তো বা তখন হয়তো জবই করতাম হয়তো। আসলে এবং দেখা যায় যে টেক্সটাইলে শিফট করাটা আমার কাছে মনে হয় সাপে বড় হয়েছে একরকম, তাই না? কারণ বাংলাদেশে কিন্তু আরএমজি সেক্টর, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেক্টর ইন হ্যাঁ, আমাদের কান্ট্রি। সামনে তো এটা একটা বড় ইন্ডাস্ট্রি মনে হচ্ছিল তখন থেকেই, তখন মনে হচ্ছে যে না ইন্ডাস্ট্রিতে এখানে পড়াশোনা করতে পারি এর। বাহ, চমৎকার। একই সাথে একটা গ্রুপ অফ কোম্পানি, পাশাপাশি রিয়েল এস্টেট একসাথে পরিচালনা করছেন, সো একসাথে ম্যানেজ করতে আপনাকে হিমশিম খেতে হয় কিনা? এটা আসলে শুরু করেছি তো একদম আমরা স্ক্যাচ থেকে, মানে একদম মানে শুরু করেছি এমন একটা জায়গা থেকে যেখানে আসলে এর থেকেও নিচে যাওয়ার সুযোগ নাই। সো সেই জায়গা থেকে যখন শুরু হলো, মানে ইউ হ্যাড নাথিং টু লুজ। এক্স্যাক্টলি, সো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে একটার পর একটা করতে করতে প্রয়োজনই আসলে অনেকগুলো কাজ করার সুযোগ হয়েছে। সো আমার কাছে মনে হয় যে ওই আমরা যখন আমাদের শুরু হচ্ছে ডি স্মার্ট কালেকশন দিয়ে, তারপর ডিকে ফ্যান ক্যাটারিং, তারপর হচ্ছে ডি স্মার্ট ইউনিফর্ম সলিউশন, ডি স্মার্ট টেক্সটাইলস বা ড্রিমার্স ভ্যালি, সো এরকম কনসার্নগুলো একটার পর একটা যখন আমাকে মনে হচ্ছিল এরকম এক একটার এক এক রকম একটা ক্রাইসিস সময় আসছে মানে এই অন্টারপ্রেনারশিপ জার্নিতে, তখন আমাকে অনেক সময় সার্ভাইভাল পার্ট ছিল যে সার্ভাইভ করতেই হবে আমাকে এখন। সো তখন আমাকে আরেকটা প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করতে হচ্ছিল যে না আমাকে আমাদের সার্ভাইভ করার জন্য। সো এটা করতে করতে আলটিমেটলি আমার কনসার্নের পার্টগুলো বেড়ে যায়, আলহামদুলিল্লাহ একটা স্ট্রাকচারাল একটা জায়গায় নিয়ে আসা। তো ওই বললাম না যে আসলে যদি আপনাকে যদি মানে ক্রাইসিসে শেখায় দেয় আপনি কিভাবে সার্ভাইভ করবেন। আচ্ছা, আসলেই কিন্তু কিন্তু মানে আপনি জাস্ট একটাতেই ফোকাস করতে পারতেন, কিন্তু সার্ভাইভাল আপনাকে আসলে নানান জায়গায় এক্সপ্যান্ড করতে হেল্প করেছে। এখন আমরা যদি একটু রিসার্চ করি বা অঙ্ক করি, সেই ক্ষেত্রে একজন ব্যবসায়ীর কিন্তু দুটো ব্যবসার কমপক্ষে একটি নষ্ট হওয়ার চান্স প্রায় 75%, দ্যাট ইজ হিউজ। সো আপনার মতে কি এই নম্বরটা কি আসলেই ট্রু কিনা? আপনি এটা জানেন যে অনেক স্টার্ট আপ শুরু করার পর 95% স্টার্ট আপই ঝরে যায়। হ্যাঁ, বিকজ রোলিং মানি থাকে মানে না, শুরুর এন্ড দিকে একদম সাস্টেইন করা যায় না। শুরুর দিকে প্রায় 95%, 100টার মধ্যে 95টাই নষ্ট হয়ে যায় বা ক্লোজ করে ফেলে 6 মাসের মধ্যে Right. বা 1 বছরের মধ্যে। স্ট্যাটিস্টিক্স আমার এক্সাক্ট মনে নেই, বাট দ্যাট মিনস হচ্ছে আপনি একটা শুরু করলেও কিন্তু তার মানে আপনি সাকসেস হবেন বিষয়টা এটা না। না। সো দ্যাট মিনস হচ্ছে আপনার দুইটা দিকে হয়, অনেকে আসলে দুইটা একটার বেশি দুইটা ফোকাসের জায়গা। আপনি যখন একটা কাজ করবেন এটার প্রতি যেমন স্পিড যে দয়াটা তার মায়াটা থাকবে, সেটা যদি সেকেন্ডের মধ্যে ওই সেম জিনিসটা প্যারালালি না দিতে পারেন তখন আসলে আলটিমেটলি ফল ডাউন করবেই। আমরা অনেক সময় হয়তো মনে করি যে মনে হয় আরেকটা করলে সাকসেস হয়ে যাব, বা হয়তো অন্য একজন করতেছে এটার পাশাপাশি আরেকটা করতেছে, তো অন্যের দেখা দেখে এসে যখন এই জিনিসটা করি আমি আসলে এটার জন্য প্যাশনেট কিনা, আমি এটার সাথে কি আসলে কতটুকু কানেক্টেড তার উপর নির্ভর করবে এটা আসলে টিকবে কি টিকবে না। সো এটা একটা বড় প্রেক্ষাপট। হ্যাঁ, এটা অনেক সময় আপনাকে যেমন আপনি একটা যখন মানে এটা মানে যখন নিয়ে কাজ করতেছেন, সো এই কাজটা কিন্তু একটা সার্টেন টাইম পর আপনি যখন উপস্থাপনা শুরু করলেন তখন আপনার জন্য অনেক কঠিন ছিল, কিন্তু এখন আপনি কিন্তু একদিনের 7-8টা কিন্তু আপনার মানে হোস্ট করলে কোনো অসুবিধা হয় না। এখন আপনি এটা জানেন এটার প্রসেসটা কোন জায়গাতে কিভাবে করলে কিভাবে প্রিপারেশনটা কিভাবে নেবেন। ঠিক আমার কাছে মনে হয় এটা মানে কোম্পানি শুরু করার সময় যখন এটা একটা পর্যায় পর্যন্ত আপনাকে অনেক বেশি এফোর্ট দিতে হয়, পরবর্তীতে খুব একটা সময় লাগে না, তখন বিকল্প একটা লোক সেট করলে এখানে এটাকে বলে উপর টপ ভিউ থেকে যখন আপনি দেখবেন তখন এটা ইজি। তো আরেকটা আপনি নতুন একটা মানে আরেকটা প্রোডাক্ট তৈরি করতে পারেন বা আরেকটা কনসার্ন তৈরি করতে পারেন। তো আমার কাছে মনে হয় এরকম ভালো এরকম ওয়ার্ল্ডের অনেক উদাহরণ আছে যারা অনেক অনেক কোম্পানি আছে একটা ব্যক্তি চালাচ্ছে, সো এটা ওইভাবেই ম্যানেজ করে আমার মনে হয়। বাহ, চমৎকার। এমনই একটা সময় আপনি ব্যবসা শুরু করেছেন, তখন কিন্তু মানুষের হাতে ফোনও ছিল না, আপনার সেই মার্কেটিংয়ের সুযোগটা পর্যন্ত ছিল না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানুষের হাতে হাতে এআই পর্যন্ত চলে এসেছে, যেটা একসময় আমাদের জন্য কল্পনার মতো ছিল। তো সেই ক্ষেত্রে এআই টুল কি আপনার ব্যবসায়িক কাজে ব্যবহৃত হয়, বা আপনি ব্যক্তিগত জীবনে কোনো এআই টুল ব্যবহার করেন কিনা? হ্যাঁ, আমি এখন হয়েছি কি মানে অবশ্যই বা আপনার আগের তুলনায় আমরা যখন মানে এটা মানে যে কোনো প্রপোজাল বা যে কোনো একটা আপনি যদি ইমেলও করতে গেলে মানে
যেতাম তাহলে অনেক সময় নিয়ে লিখতে হতো। সো আমি কিন্তু এখন মানে একটা যেটা হয়তো আধা ঘন্টা সময় দিত যেখানে সেখানে আমাকে 2-3 মিনিট সময় দিলে কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, জাস্ট টেমপ্লেটটা বের করে নেওয়া যাচ্ছে। এক্স্যাক্টলি। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে অনেক ইজি হয়েছে আমাদের জন্য, যেটা আমরা আগে হয়তো বা চিন্তা করলেও কিন্তু আসলে সম্ভব হতো না। এটাকে আমাদের আলাদা একটা লোক লাগতো, অনেক সেট আপ লাগতো এটার জন্য। সো সেইটা আমাদের একটা বিরাট একটা হেল্প হচ্ছে শুধু মানুষজনকে কাজে লাগিয়ে আউটপুট নিয়ে আসার যে একটা প্রসেস, তো সেটার অবশ্যই একটা তো একটা সময়ের ব্যাপার আছে, ফিনান্সিয়াল একটা ব্যাপার থাকে। কিন্তু আমার কাছে মনে হয় এই এআই এর থ্রুতে আমরা মানে গত 2-3 বছর স্পেশালি, তো 2-3 বছরই তো আসলে এটার একটা আস্তে আস্তে করে মানে এটা ইউজটা বাড়তেছে। সো আমি মানে আমরা বিভিন্ন কাজে আমরা অবশ্যই আমরা ইউজ করতে হয়, কারণ এটা ছাড়া উপায় নেই। তবে সেটাকে অনেকে আপনাকে কাস্টমাইজ করে নেওয়া, আমরা এই জায়গাটাতে আসলে যে আমাদের তো লাগেই যে আসলে কিছু কিছু আমার মতো করে না, আমি যে শব্দটা ব্যবহার করতে যাচ্ছি সেই শব্দটা আমার যে মানুষকে দিচ্ছি সেই সব শব্দটা যাচ্ছে কিনা, তো এটা আমাদেরও স্কিল থাকতে হয় এই জন্য এই জায়গাটা। ডেফিনেটলি এটাই আমার কাছেও মনে হয় যে এআই চালানো জানতে হবে। Exactly. কারণ দেখা যায় এআই থেকে কপি পেস্ট করলে আসলে মার্কেটে বেশি আগানো যায় না। এআই জাস্ট একটা সাপোর্টিং টুল হিসেবে ব্যবহার করতে পারলে ইট সেভস ইউর টাইম অ্যান্ড এফিসিয়েন্সি। ইয়াস, আমার কাছে একটা রিসার্চ আছে, সেটা হলো ডেলয়েটের 2024 সালের বাণিজ্যিক রিয়েল এস্টেট আউটলুক অনুযায়ী 76% রিয়েল এস্টেট ফার্ম সক্রিয়ভাবে এআই বা অটোমেশন প্রযুক্তি অন্বেষণ বা বাস্তবায়ন করছে। আমরা টেক্সটাইল সহ সব ফিল্ড ইন্ডাস্ট্রিতে এআই এর ব্যবহারও দেখতে পাচ্ছি। সো যেটা জানতে চাইলাম যে ব্যবসাতে আসলে আপনাকে এআই নানানভাবে তো হেল্প করেছে, এবং এটা নিয়ে খারাপ ভালো এবং নানান অভিজ্ঞতা আপনার হয়েছে কি, কোনোটা শেয়ার করার মতো কিনা? ব্যাপার হচ্ছে বাংলাদেশে রিয়েল এস্টেট গুলাতে মানে এআই এর ব্যবহারটা তুলনামূলক ওয়ার্ল্ড ওয়াইড এটা অনেক বেশি প্রচলিত হচ্ছে, আস্তে আস্তে করে মানুষ সবাই এটার সাথে ইউজ টু হচ্ছে। বাংলাদেশের পার্সপেক্টিভে কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত অনেক বড় গ্যাপ আছে, যেটা আমরা ডে বাই ডে নেটকমের মতো কোম্পানিগুলো যেভাবে মানে প্রমোট করছে, মানুষজনের যে সচেতন হচ্ছে, পাশাপাশি এটা মানে ব্যবহারটা হচ্ছে। একটা জিনিস ব্যবহার যখন জিনিস তৈরি হয় তখন পর্যন্ত আসলে এটার কয়েক বছর লাগে এটার আসলে পজিটিভ নেগেটিভ দুইটা জিনিসকে প্রেক্ষাপটে দেখার জন্য। সো আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত এটা আমরা যেভাবে ব্যবহার করছি এইটার অবশ্যই এটা ভালো দিকটি বেশি আমার কাছে মনে হয়, কারণ আলটিমেটলি আমি যে কাজটা আমার যেটা আগে সময় অনেক ব্যয় হইতো সেক্ষেত্রে আমার এটা এখন কিন্তু লাগছে না। সো আমাকে কোনটা বেশি কমফোর্টেবিলিটি দিচ্ছে এটা কিন্তু এন্ড অফ দ্য ডে এটাই বড় ম্যাটার হয়ে দাঁড়ায়। আর অবশ্যই খারাপ দিকগুলো তো কিছু কিছু জায়গা আছে যেটা আমরা খুব বেশি যখন আমরা আমাদেরকে অলস বানিয়ে দিচ্ছে এটাও বুঝতে হবে। তো সেই জায়গা থেকে সবসময় ওইটাও আমাদের বুঝতে হবে যে আলটিমেটলি আসলে আমরা জিনিসটাকে সবসময় আমরা মানে খুব বেশি আলটিমেটলি আরও আমাকে কিভাবে একটা কন্টেন্ট বানাতাম, আগে কন্টেন্ট লেখার সময় আগে হয়তো বা আমাকে অনেক বেশি মানে এই করতে হইতো, কিন্তু এখন হয়তো আমার দিলেও হচ্ছে, কিন্তু সেটা আরও বেটার কিভাবে করা যায় এই ইচ্ছাটা যদি আমাদের থাকে আমার মনে হয় ভালো কিছু করে ভালোটার সম্ভাবনাই বেশি থাকে। দ্যাটস সো পজিটিভ। এখন টেকনোলজি যেভাবে উন্নত হচ্ছে, রিসার্চ অনুযায়ী এআই এর পরে প্রযুক্তির পরবর্তী প্রধান ধাপগুলোর মধ্যে রয়েছে কোয়ান্টাম কম্পিউটিং, ব্রেইন কম্পিউটার ইন্টারফেস, যেটাকে বিসিআই বলছি আমরা, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স যেটা এজিআই আরেকটু অ্যাডভান্সড, এবং সিনথেটিক বায়োলজি। এবং এটার সাথেও কিন্তু দেখা যাচ্ছে যে আরও নতুন অনেক কিছু ইন্ট্রোডিউসড সময় অনুযায়ী হবে। তো সেক্ষেত্রে টেকনোলজির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য আপনার কি মনে হয় যে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাদেরকে কাজ দিচ্ছেন তারাও ট্রেনিংটা নেওয়া দরকার, বা আপনি কি নতুন টেকনোলজি শিখতে আগ্রহী কিনা? অবশ্যই, কারণ হচ্ছে আমার কাছে আমি মানে যখন আমি নিজেও একটা লার্নিং প্রসেসের মধ্যে থাকি অলওয়েজ। সো আমার কাছে মনে হয় যে নতুন নতুন আমরা যেহেতু এখন এই জেনারেশন, কিন্তু আমরা আসলে এক্সকিউজ দেখানোর সুযোগ নাই যে আমি এটা জানি না বা এটা আমার জন্য এই জিনিসটা মানে হয় কি যে মানে যে আমি এটা আমার তো এটা শিখে অনেকে বলে যে আমি স্বাভাবিকভাবে অনেক আগে কম্পিউটার যখন আসছে তখন কিন্তু অনেকেই বুঝতো না, আলাদা একদম কম্পিউটার অপারেটর রাখতে হতো। রাইট। সো এখন কিন্তু আমি যদি নিজেই এটা না জানি তাহলে আসলে কিন্তু আমি অনেক পিছিয়ে যাচ্ছি। সো এটা বিকল্প নাই, আপনার টিমকে আপনি মানে এখন ওয়ার্ল্ডের সাথে যখন মানে নিজে কোম্পানিকে অ্যালাইন করতে চাবো যে আমি আমার কোম্পানিটা কোন লেয়ারে আছে, অবশ্যই আমাদের প্রত্যেকটা টিম মেম্বারকে কিন্তু মানে গ্লোবাল নাগরিক হতে হয়। সো গ্লোবালের সাথে কিভাবে কানেক্ট করা যায় এটার সাথে এটা বিকল্প নাই। এই আমাদেরকে ওই জিনিসটা আরও বেশি প্রতিনিয়ত বুঝিয়ে দিচ্ছে যে আমরা আসলে গ্যাপটা কোথায় হচ্ছে। সো আমাদের টিম মেম্বারদের কোন জায়গাতে ল্যাকিংসগুলো আছে সেটা কিভাবে আমরা
ওভারকাম করতে পারি। সেই জায়গা থেকে ট্রেনিংয়ের বিকল্প নেই। আমার এই জায়গাতে আমি অলরেডি আমাদের টিম মেম্বারদেরকে আমরা প্রতিনিয়তই ট্রেন করছি বিভিন্ন লেয়ারে, কখনো সেলসের, কখনো তো আমাদের এই এআই বা এটা কিন্তু একদম মুখ্য একটা প্রোডাক্ট হয়ে যাচ্ছে ডে বাই ডে। সো সেক্ষেত্রে এইটার বিকল্প নেই, এটা কীভাবে জানতে হবে, কীভাবে শেখাতে আমাকে, কীভাবে আমার এফিসিয়েন্সি আরও বেটার করা যায়। সো এটা আসলে আমি না করলে তো আলটিমেটলি এটা পিছিয়ে যাওয়া হবে, পিছিয়ে যাওয়া হবে। ডেফিনেটলি দ্যাট ইজ সো ট্রু। দর্শক যেমনটা মাইনুল ভাই জানালেন, টেকনোলজির ইনোভেশনের সাথে ট্রেনিং যে কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু বলে বোঝানোর মতন নয়। এজন্য নেটকম লার্নিং নিয়ে এসেছে নেটকম প্লাস। এটি একটি মোবাইল অ্যাপ ভিত্তিক ই লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে আপনি পাচ্ছেন শতাধিক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোর্স, যা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ইন্ডাস্ট্রি এক্সপেকটেশনস এবং লার্নারদের নলেজ গ্যাপ পূরণ করার জন্য। নেটকম প্লাস শুধু শেখার প্ল্যাটফর্ম নয়, বরং এটি আপনার স্কিল এবং ক্যারিয়ারকে নতুন লেভেলে নিয়ে যেতে সাহায্য করে। এখানে আছে ইন্টারঅ্যাক্টিভ গেমিফিকেশন ফিচার, যা লার্নিংকে করে তোলে আরও মজার এবং এঙ্গেজিং। আর হ্যাঁ, আপনি পাবেন গ্লোবালি রেকগনাইজ সার্টিফিকেট, যা আপনার প্রফেশনাল জার্নিকে করবে আরও অনেক শক্তিশালী। আর নেটকম প্লাস নিয়ে আমরাও ভীষণ এক্সাইটেড এবং আপনার কাছেই জানতে চাই যে আমাদের এই প্ল্যাটফর্মটা সেখানে আসলে ফিউচার জেনারেশনের জন্য স্কিল ডেভেলপমেন্টে বা এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা হেল্পফুল হতে পারে। আমার মনে হয় এটা মানে রাইট টাইম, মানে বাংলাদেশের পার্সপেক্টিভে আমার মনে হয় যে এভাবে এত এত বড় পরিসরে কাজ করছে অনেকেই, বাট ইম্প্যাক্টটা কোন জায়গাতে, আসলে আমাদের সমস্যাটা কোথায় এবং আমাদের এই সমস্যার সাথে কীভাবে আমরা অ্যালাইন করলে আমরা স্কিলটাকে একদম বেটার ওয়েতে করা যায়। সো আমার কাছে মনে হয় যে নেটকম যে জায়গাটাতে কাজ করছে সেটা বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা কিন্তু এমনিতে অনেকভাবে পিছিয়ে আছি বিভিন্ন লেয়ারে, কারণ আমরা গ্লোবালের সাথে যদি আমরা কম্প্যারিজন করি আমরা মোটামুটি সব দিক দিয়ে পিছিয়ে আছি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে নেটকম যে মানে যেভাবে যত সারা বাংলাদেশ স্পেশালি ইউনিভার্সিটিগুলোকে টার্গেট করে বা কোম্পানিগুলোকে টার্গেট করে, যেখানে আসলে আমার মনে হয় একটা ইউনিভার্সিটি তৈরি করে একটা গ্রাজুয়েশন করার, মানে এটা এখান থেকে পড়াশোনা করে, তো ওরা যদি ওই লার্নিংয়ের মধ্যে যদি না থাকে, পরে সে যেখানে কাজ করবে ভবিষ্যতে সেই জায়গাটাতে যদি আলটিমেটলি আসলে যদি হ্যাবিচুয়েট না হইতে পারে, তাহলে কিন্তু আসলে আমরা বিরাট একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বো। সো আমার মনে হয় যে এখন আমাদের যেই 2025 সাল, আমরা খুব শীঘ্রই আরও অনেক চ্যালেঞ্জের মধ্যে পড়বো, কারণ ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু অনেক জবের সংখ্যা কমে যাচ্ছে, কিন্তু স্কিল লোক পাচ্ছি না। সো সেই জায়গাতে আমার মনে হয় যে এটা খুব মানে একটা ভালো সুযোগ আমাদের সবার জন্য, যে আমরা কীভাবে নিজেকে আরও স্কিল আপ করতে পারি। একদম। এবং আপনি বলছিলেন যে বাংলাদেশে আসলে বাংলাদেশ পিছিয়ে রয়েছে এবং বাংলাদেশ কিন্তু একটু দেরিতে শুরু করা হয় সব কিছুই। দেখা যায় যে এআইটাও দেরিতে এসেছে, বিজনেস প্রসেস আউটসোর্সিং আমরা সেদিন শুরু করলাম, সেই ক্ষেত্রে আবার ভিয়েতনাম, ইন্ডিয়া তারা কিন্তু আবার এগিয়ে আছে আমাদের। এই ক্ষেত্রে আমার মনে হয় যে বিজনেস প্রসেস আউটসোর্সিং থেকে শুরু করে এআই টেকনোলজি অ্যান্ড নিউ টেকনোলজির ওয়েলকামিংটা আসলে আমাদের দেশে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আমি একটু আসতে চাই, আপনার একটা টেলিভিশন টক শো আমরা দেখেছি, সেখানে আপনি বলেছেন যে ড্যাফোডিলে পড়াশোনাকালীন পড়াশোনার জন্য আপনার একবার 75,000 টাকায় কেনা ব্যবসায়িক প্রোডাক্ট নিয়ে বেশ একটা লসে পড়তে হয়েছিল। এটা থেকে স্পষ্টই বোঝা যায় যে আপনার কাছে সব কিছুর আগে আসলে পড়াশোনা। আমরা নেটকম লার্নিং বাংলাদেশে সবসময় লাইফ লং লার্নিং প্রমোট করি, তো সেই ক্ষেত্রে লাইফ লং লার্নিংয়ের গুরুত্বটা আপনার কাছে কেমন? অবশ্যই আমার আসলে শুরুর দিকেই আমার লসটার একদম, মানে আমার মনে হয় প্রথম বিজনেসটা করছিলাম, করে একটা প্রফিট হওয়ার পরে পরবর্তীতে আমি একটু বড় স্কেল আপ করতে চাচ্ছিলাম। ঠিক ওই মুহূর্তে আমার ইউনিভার্সিটি থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে, মিড টার্মের পরীক্ষা দিচ্ছিল। তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমার একটা জিনিস হচ্ছে আমার পড়াশোনাটা, মানে হচ্ছে আমার হয়তো যদি আমি বিজনেসটা কন্টিনিউ করতে চাই, আউটলেটটা রাখতে চাই, তাহলে আমার মানে পরীক্ষার রেজাল্ট ভালো হবে না, আমার পরীক্ষাটা ভালো হবে না, হয়তো বা পরীক্ষাটা অফ রাখতে হবে আমাকে। সো আমার কাছে মনে হচ্ছিল যে আমি আসলে এখন আমি স্টুডেন্ট। সো আমার এখানে আবার ইউনিভার্সিটি থেকে আপনার হচ্ছে আমি মানে একটা ওয়েবার পেতাম, সিজিপি মেনটেন করতে হতো। সো আমার কাছে মনে হচ্ছে যে তার চেয়ে বড় গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে আমি যে মানে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে আমার সিজিপিটা কারোর সামনে বলতে লজ্জা পাবো, এটা আমি আসলে করা যাবে না। এটা হচ্ছে প্রথম পার্ট। দ্বিতীয় বিষয় হচ্ছে আসলে একটা আমার কাছে মনে হয় যে স্টুডেন্ট হিসেবে আমাকে যখন স্টুডেন্ট ছিলাম, আমার কিন্তু শেখার জায়গা থেকে যদি আমরা গুরুত্বটা না দিই, আলটিমেটলি কিন্তু আমার কিন্তু বলেন একটা কথা আছে, কেরোসিনের বোতল যখন আপনি সিদ্ধি করবেন তখন এটা কেরোসিন বের হবে, অকটেন বের হবে না কিন্তু। সো আলটিমেটলি আমি কিরকম, আমি কতটুকু নলেজেবল বা আমি কতটুকু, এটা কিন্তু আমার লার্নিং প্রসেসের উপর নির্ভর করে। তো আমি আসলে আলটিমেটলি আমি যেটা চিন্তা করি সেই জায়গা থেকে যদি ভাবি যে না আমার আসলে, আমি যদি আসলে ওই সময়তে আমি চিন্তা করি এখনো যে আমি ওই সময় যদি এটার সাথে কম্প্রোমাইজ করতাম, যে আমি হয়তো বা বিজনেসটাকে আমার ওই 70-75 হাজার টাকা আমার ওই সময়তে অনেক টাকা আমার জন্য। সো আমি ওইটাকে যদি তখন আমি এটা মেনে নিছি যে না, আমার কাছে মনে হচ্ছে যে না আমার এটার গুরুত্বটা ওইটা নিজেকে নিজে অনেক বুঝাতে হচ্ছে, নিজেকে অনেক মোটিভেটেড করতে হচ্ছিল।
কারণ বাট হ্যাঁ, এখন মনে হয় যে আমি ওই ডিসিশনটা ভালো, রাইট ডিসিশন ছিল। কারণ আমি যদি ওই সময় তো ডিস্ট্র্যাক্ট হয়ে যেতাম, তাহলে আজকে আমার পড়াশোনা হতো না, পড়াশোনা না করলে হয়তো আজকে এই জায়গায় আমার আসার সুযোগও হতো না। সো আমার কাছে মনে হয় যখন একটা স্টুডেন্ট, তাকে স্টুডেন্ট হিসেবে ওইটার গুরুত্বটা প্রথমে, তারপরে অনেক কিছু করার সুযোগ আছে। বা আমি পড়াশোনাটা ঠিক রাখার পরে যদি অন্য কিছু করতে পারি ভালো, না করতে পারলে অসুবিধা নেই, বাট পড়াশোনাটা ফার্স্ট। বাহ, চমৎকার। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আসলে আপনার কাছ থেকে শিখছি, শুনছি, আরও গল্প করতে ইচ্ছে করছে। তবে একটা সময়ের ব্যাপার আছে, আমরা কিন্তু শেষ দিকে চলে এসেছি এবং আমাদের দর্শক যারা আছেন আমাদের সাথে দেখছেন আমাদেরকে, দেখতে দেখতে আমরা নেটকম কানেক্টের একেবারে এই ইনসাইটফুল এপিসোডের শেষ মুহূর্তে এসে পড়েছি। ধন্যবাদ জানাতে চাই আমাদের অতিথি মোহাম্মদ মাইনুল হাসান দুলন ভাইকে, তার অভিজ্ঞতা, ভিশন এবং অনুপ্রেরণামূলক ভাবনাগুলো আমাদের সঙ্গে ভাগাভাগি করে নেবার জন্য। আমরা জানতে পারলাম কিভাবে একজন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষকে তার স্বপ্ন পর্যন্ত পৌঁছতে হয় এবং কি কি অতিক্রম করতে হয়। ভাইয়া যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আই এম লিভিং ইউ টু দ্য ক্যামেরা। প্রথমত হচ্ছে আমি এখনো সফল হয়েছি কিনা আমি সে ক্যালকুলেশন করি না, কোটি টাকায় কিনা সেটাও ভাবি না। কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমি শুরু করেছি যে জার্নিটা, ওই যে বলি না যে নিজেকে একটা সচ্ছল জীবন দেওয়া, তো আলহামদুলিল্লাহ এটাতে হয়েছে। সো আমি চাই যে এখন এমন কিছু কাজ করা, এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে আসলে ইম্প্যাক্ট ফেলতে পারি, শুধু নিজের জন্য না, মানুষের জন্য, সবার জন্য একটা কল্যাণময় একটা জীবন যাপন করতে পারি। তো সেই ক্ষেত্রে আসলে অবশ্যই নিজেকে প্রতিনিয়ত আপগ্রেড করার চেষ্টা করছি। আর অবশ্যই যারা এখন হয়তো অনেকে শুরু করছেন, চিন্তা করছেন যে কিছু একটা করবেন বা কিছু একটা, তো আমি মনে করি যে শুরু করে দেওয়া উচিত যখনই মনে হবে যে কিছু করা দরকার, বাট সেটা সাথে সাথে শুরু করে দেওয়া। তারপর আস্তে আস্তে করে শেখার মাধ্যমে নিজেকে নিজে প্রতিনিয়ত আপগ্রেড করতে হবে, জানতে হবে, নিজেকে স্কিল আপ করতে হবে, দেন একটা জায়গায় চলে যাওয়া সম্ভব হবে। বাহ, চমৎকার। দ্যাট ইজ সো বিউটিফুল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দর্শক, এটাই ছিল আজকের আলোচনা। আমরা আশা করি আমাদের আজকের এপিসোড থেকে আপনারা নতুন কিছু শিখেছেন আর বুঝতে পেরেছেন কেন ফিউচার স্কিলিং, লাইফ লং লার্নিং এবং লিডারশিপ ইভ্যালুয়েশন আমাদের সময়ের সব থেকে বড় প্রয়োজন। নেটকম কানেক্ট পডকাস্টটি আপনার জন্য প্রেজেন্ট করছে নেটকম লার্নিং বাংলাদেশ, পাওয়ার্ড বাই নেটকম প্লাস। আমাদের সাথে কানেক্টেড থাকতে এবং নতুন নতুন এপিসোড দেখতে অবশ্যই ফলো করুন আমাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো, ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব এবং ইনস্টাগ্রাম। Stay connected, keep learning, and keep growing with Netcom Learning. Till next time, I'm Ahna Taslim Khan signing off. Take care and goodbye. Be a lifelong learner.